ততক্ষণে তিনজনে মিলে জাল টেনে পদ্মকুমারীকে পুকুর পাড়ে তুলে আনে। বারে বারে খগু তুমি খেয়ে যাও ধান, এবারে দিব আমি তোমার পরাণ। ওম হ্রিম ক্রিম ছটফট, যাদের আমি আহ্বান করেছি তারা বেরিয়ে আয় চটপট। ওম হ্রিম ক্রিম ছটফট, আয় আয় বেরিয়ে আয় চটপট। এই মন্ত্র পাঠ করে যজ্ঞের আগুনে আহুতি দিতেই নরকের সামনে প্রকট হয় ভয়ঙ্কর চেহারার ডাইনি, পেতনি আর শাকচুন্নি। নরকে তুমি আমাদের এখানে এইভাবে ডাকলে কেন? বলো, আমরা তোমার কি উপকার করতে পারি? তোদের আমি এখানে ডেকেছি এক বিশেষ উদ্দেশ্যে। তোরা এখান থেকে বেরিয়ে রাজার মহলের পিছনের পদ্ম পুকুরে যাবি। রাজা সেখানেই তার অদ্ভুত কন্যা পদ্মকুমারীকে লুকিয়ে রেখেছে। তোরা তাকে সেখান থেকে তুলে টেনে হিচড়ে আমার গুহায় নিয়ে আসবি। তাকে দিয়েই আমি আমার বহু বছরের সাধনায় সিদ্ধি লাভ করব। আর যদি না পারিস তাহলে মনে রাখবি, এই যজ্ঞের আগুনে আমি তোদের 3 অতৃপ্ত আত্মাকে আবারও ভস্ম করে দেব। নরকের কথা মতো তারা তিনজনে গুহার বাইরে বেরিয়ে আসে আর সোজা চলে যায় রাজমহলের পিছনে সেই পদ্ম পুকুরে। আর সেখানে গিয়ে নরকে মনে হয় আমাদের এই পুকুরের কথাই বলেছিল। চল চল, আর দেরি না করে চটপট এই পুকুরে জালটা ফেলে ওই পদ্মকুমারীকে তুলে আনি। এই কথা বলেই শাকচুন্নি জাদু করে একটি জাল নিয়ে আসে আর সেই জাল পুকুরে ফেলে। আর কিছুক্ষণ পর জাল টেনে তুলে দেখে, ও বাবা, কোথায় পদ্মকুমারী? এ তো খালি কটা পুঁটি মাছ উঠেছে। অফ, একবার জাল ফেললে কি ওই ধূর্ত পদ্মকুমারী উঠে আসবে নাকি? তুই আর একবার ভালো করে জালটা পুকুরে ফেল। শাকচুন্নি দ্বিতীয়বার পুকুরে জাল ফেলে। আর কিছুক্ষণ পরে জাল টেনে তুলে আনতেই সে দেখতে পায়, ও মামা, এই যে দেখছি একটা লাল কাঁকড়া। আমি কতদিন পুকুরের টাটকা মাছ, গুগলি, কাঁকড়া এসব খাইনি। আজ আমি মন ভরে এই কাঁকড়াটাকে খাবো। পদ্মকুমারীকে ধরার কথা ভুলে গিয়ে শাকচুন্নি লোভের বশে ওই লাল কাঁকড়াটিকে খেতে যায়। আর সাথে সাথেই কাঁকড়াটি শাকচুন্নির হাতে কামড় বসায়। ওরে বাবা রে, মরে গেলাম রে। এই কাঁকড়া কামড়ে আমার হাত ছিঁড়ে ফেললো গো। সাথে সাথেই শাকচুন্নি জোরে হাত নাড়তেই কাঁকড়াটি ছিটকে পুকুরের জলে চলে যায়। ঠিক তখনই পিছন থেকে কিসের যেন একটা শব্দ শুনতে পাওয়া যায়। ওরে চুপ কর, চুপ কর। দেখ, তোর চিৎকার শুনে নিশ্চয়ই কেউ এদিকে আসছে। বেশি লোভ করলে এমনটাই হয়। চল এখন পালাই এখান থেকে, পরে এসে পদ্মকুমারীকে ধরে নিয়ে যাব। এই কথা বলে তারা তিনজনে সেখান থেকে পালিয়ে যায়। এর পরের দিন সকাল হতেই রাজা যখন পদ্মপুকুরে তার একমাত্র কন্যা পদ্মকুমারীর সাথে দেখা করতে আসে, জানেন পিতা, কাল রাতে নিশ্চয়ই এই পুকুরে কেউ মাছ চুরি করতে এসেছিল আর বারবার পুকুরে জাল ফেলছিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আর কোনো রকমে সেই জাল থেকে নিজেকে বাঁচাই। এই পুকুরে এসে জাল ফেলেছিল, কিন্তু এই দিকে তো কারো আসার কথা নয়, কারণ মহলের পিছনে আমার কড়া পাহারা বসানো আছে। তাদের চোখ এড়িয়ে এইদিকে আসা কারো পক্ষে সম্ভব নয়। হ্যাঁ পিতা, আমি সত্যি বলছি। আমি ফিসফিস করে তাদের কথা বলার আওয়াজ শুনতে পেয়েছি। ও কিছু না, ও তোমার মনের ভুল মা। তুমি একদম ভয় পেও না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। এই কথা বলেই রাজা পদ্মকুমারীর মাথায় হাত বোলায়। তবে রাজা পদ্মকুমারীর বলা কথাগুলো একেবারে ফেলে দিতেও পারে না। সে মহলে ফিরে গিয়ে এক প্রহরীকে ডেকে বলে, শম্ভু, আজ থেকে তুই প্রত্যেক দিন রাতে আমার মহলের পিছনের পদ্ম পুকুরে পাহারা দিবি। ওই পুকুরে অনেক মাছ রয়েছে। আমি মাছ চুরি হয়ে যাবার খবর পাচ্ছি।
তাই তুই সারা রাত জেগে ভালো করে পাহারা দিবি, আর কাউকে আসতে দেখলেই সোজা এসে আমাকে খবর দিবি। রাজার আদেশ মতো সেদিন রাতে প্রহরী পুকুর পাড়ে বসে পাহারা দিচ্ছিল, আর ডাইনি, পেতনি ও শাকচুন্নি উড়ে উড়ে সেখানে এসে প্রহরীকে দেখে বলে, ও বাবা, রাজা আবার পদ্ম পুকুরে পাহারাদার বসিয়েছে দেখছি। সব হয়েছে এই শাকচুন্নিটার জন্য। কাল নিশ্চয়ই ওর চিৎকার কেউ শুনতে পেয়ে গেছিল। অমনি সব দোষ আমার, তাই না? আর কাকড়াটা যে আমার হাতে কামড়ে দিল তার বেলা। তোরা চুপ কর তো। চল গিয়ে আগে ওই বেটাকে মজা দেখাই। এরপর তারা তিনজন উড়ে গিয়ে পদ্মপুকুরের পাশের গাছটিতে বসে, আর তারপর তিনজন মিলে ওরে বাবা রে, আমি কাদের গলা শুনতে পাচ্ছি, আর আওয়াজটা কোন দিক থেকে আসছে? এই কথা বলেই শম্ভু যখন এদিক ওদিক তাকাতে থাকে, তখন তার সামনে ছপ করে ঝাঁপ মারে ডাইনি, পেতনি আর শাকচুন্নি। তাদের তিনজনের এই ভয়ঙ্কর রূপ দেখে ওরে বাপরে, শম্ভু অজ্ঞান হয়ে পুকুর পাড়ে পড়ে যায়। তারপর পেতনি তার পা ধরে টেনে তাকে পুকুরের পাশ থেকে সরিয়ে দেয়। নে, এবার পুকুরে জালটা ফেলে ওই পদ্মকুমারীকে তুলে নিয়ে আয়। ডাইনির কথা মতো শাকচুন্নি পুকুরে জাল ফেলে। তারপর জাল টেনে তুলে দেখে জালে কয়েকটা পুঁটি মাছ আর পুকুরের নোংরা ছাড়া কিছুই নেই। এ তো কয়েকটা পুঁটি ছাড়া আর কিছুই উঠছে না। এই কথা বলে সে আবার জাল ফেলে, আর প্রতিবারই পদ্মকুমারী নিজেকে বাঁচাতে জাল এড়িয়ে পুকুরের এক এক প্রান্তে গিয়ে লুকিয়ে পড়ে। দাঁড়া, এইভাবে হবে না। আমাকে আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে হবে। তারপর ডাইনি তার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পায় পদ্মকুমারী জাল এড়িয়ে এদিক ওদিক লুকিয়ে পড়ছে। আচ্ছা, এই ব্যাপার। শোন, এইভাবে জাল ফেলে হবে না। আমাদের তিনজনকে পুকুরে নেমে জালটা পুকুরের তিন দিক থেকে টানা দিতে হবে। এরপর তারা তিনজনে মিলে জালটা পুকুরে ফেলে। তারপর জলে নেমে জালটা তিনজনে তিন দিক থেকে টানতে শুরু করে। ইতিমধ্যে শম্ভুর জ্ঞান ফিরে আসে, আর সে সেখান থেকে কোনো রকমে পালিয়ে রাজাকে গিয়ে সব কথা খুলে বলে। রাজপুরোহিত মশাই, আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। আপনি এক্ষুনি আমার সাথে চলুন। ততক্ষণে তিনজনে মিলে জাল টেনে পদ্মকুমারীকে পুকুর পাড়ে তুলে আনে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবারে দিব আমি তোমার পরাণ। খুব চালাকি করছিলিস, তাই না? জাল থেকে এদিকে ওদিকে পালাচ্ছিলিস। এই চল, এটাকে নিয়ে গিয়ে নরকীকে দিয়ে আসি। আরে দাঁড়া না, এখনো অনেক সময় আছে। ততক্ষণে পদ্মকুমারীর সাথে সাথে জালে যে মাছগুলো উঠেছে সেগুলো আমরা ভাগাভাগি করে খেয়ে নিই। ভোর হবার আগে নরকীকে দিয়ে এলেই তো হবে। এই কথা বলে তারা তিনজন মিলে বসে জালে ওঠা মাছ ভাগাভাগি করে খেতে থাকে। এদিকে পদ্মকুমারী খুব কাঁদতে থাকে। ঠিক তখনই পুকুর থেকে উঠে আসে লাল কাঁকড়ার দল। তারপর তারা পদ্মকুমারীকে বলে, কেঁদো না বন্ধু, দেখো আমরা এসেছি। জলে থাকার সময় তুমি আমাদের অনেক উপকার করেছো, আমাদের অনেক বিপদে তুমি সাহায্য করেছো, আর আজ তোমার বিপদের দিনে আমরা তোমাকে বাঁচাবো না? তুমি কোনো চিন্তা করো না, আমরা এক্ষুনি তোমার জাল কেটে দিচ্ছি। এই কথা বলে লাল কাঁকড়ার দল পদ্মকুমারীর জাল কাটতে শুরু করে। তখন শাকচুন্নি, পেতনি আর ডাইনি মিলে মাছ খেতে ব্যস্ত। ইতিমধ্যে সেখানে রাজা আর রাজপুরোহিত চলে আসে। তোদের এত সাহস! তোরা এখানে এসেছিস পদ্মকুমারীকে নিয়ে যেতে? আমার এই মন্ত্রপুত জল ছুঁড়ে তোদের এক্ষুনি ভস্ম করে দেব।
এই কথা বলেই রাজপুরোহিত ডাইনি, পেতনি আর শাকচুন্নির গায়ে মন্ত্রপুত জল ছড়ে দেয়, আর সাথে সাথেই তারা তিনজনেই জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। তখনই পদ্মকুমারীও জাল থেকে বেরিয়ে আসে, আর তাকে দেখে তার পিতা আনন্দে জড়িয়ে ধরে। তোর কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না, ভয় পাস না তুই। আমি বেঁচে থাকতে আমার কাছ থেকে তোকে কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। জলপথ ধরে সাঁতরাতে সাঁতরাতে কিছুটা এগোতেই তারা লক্ষ্য করে যে নদীর নিচে চারিপাশে স্বর্ণ মুদ্রা, স্বর্ণ অলংকার ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, আবার কোথাও স্তূপ হয়ে রয়েছে। দেখো জলপরি মণিমালা, এখানে নদীর নিচে কত স্বর্ণ মুদ্রা, স্বর্ণ অলংকার পড়ে রয়েছে। মনে হচ্ছে আমরা ওই পিশাচিনীর উদক নগরীতে এসে পড়েছি। আমারও তাই মনে হচ্ছে। এবার চলো আমরা জলের উপরে যাই। এই কথা বলে মণিমালা, জলপরি ও রত্নকুমার নদীর জল থেকে মাথা তুলতেই দেখে তারা এক ভিন্ন মায়াবী রাজ্যে এসে পড়েছে। আশেপাশের গাছে সুন্দর ফুল ফুটে রয়েছে, প্রজাপতি উড়ছে, শীতল ও স্নিগ্ধ বাতাস বইছে। আচ্ছা মণিমালা, বাতাসে কি তুমি কিছু পোড়ার গন্ধ পাচ্ছ? হ্যাঁ রত্নকুমার, আমিও একই গন্ধ পাচ্ছি। এখানকার পরিবেশ এমন মনোরম হওয়া সত্ত্বেও বাতাসে পোড়া গন্ধ কেন? চলো আমরা আরেকটু এগিয়ে গিয়ে দেখি। আরও একটু এগিয়ে এসে দেখলো তারা আবারও জলে ডুব দিয়ে। রত্নকুমার, এখানেও তো তেমন কিছুই নেই, সবই তো বড়ই চমৎকার। এভাবে হবে না মণিমালা, চলো এবার আমরা মানব রূপ ধারণ করি। স্থলভাগে গিয়ে আশপাশটা ঘুরে দেখতে হবে। জলের মধ্যে থেকে আমরা এই নগরীর সম্পর্কে বেশি কিছু বুঝে উঠতে পারবো না। তারপর তারা মানব রূপ ধারণ করে সেই মায়াবী উদক নগরীর পথ ধরে হাঁটতে থাকে, এবং কিছুটা পথ এগোনোর পরই রত্নকুমার, ওই দিকে দেখো, ওই কুটিরে কেমন দাউ দাউ করে আগুন জ্বলছে। হ্যাঁ হ্যাঁ তাই তো, চলো তাড়াতাড়ি গিয়ে দেখি কিভাবে এমন আগুন লাগলো, আর কোনো রকম ভাবে ওই কুটিরটি বাঁচানো যায় কিনা দেখি। রত্নকুমার ও মণিমালা কুটিরের সামনে গিয়ে দেখে এক বৃদ্ধ হাউ হাউ করে কাঁদছে। এ কি, কি হয়েছে আপনার? এই কুটির কি আপনার? কুটিরে আগুন কিভাবে লাগলো? কে আপনারা? এই নগরীতে আপনাদের তো কোনোদিন দেখিনি, আর আমার কথা বলছেন? আমি হলাম উদক নগরীর রাজপুরোহিত। এই নগরীর প্রবেশদ্বারে যে রক্ষিণী রয়েছেন, তিনিই আমাদের এই নগরী উদ্ধার করার জন্য পাঠিয়েছেন। ও, বুঝতে পেরেছি। তাহলে তো আপনাদের কাছে সমস্ত কথা খুলে বলতে আমার কোনো অসুবিধে নেই। আজ থেকে 7 বছর আগে এই নগরী ছিল খুবই সমৃদ্ধশালী, কিন্তু যেদিন রাজকুমারী পদ্মকুমারী জন্মগ্রহণ করলেন। পুরোহিত মশাই, আমি যার ধৈর্য রাখতে পারছি না। আপনার গণনা সম্পূর্ণ হলো? মহারাজ, আর কিছুক্ষণের মধ্যেই আপনার সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হতে চলেছে, কিন্তু গণনা অনুযায়ী আমি বেশ বুঝতে পারছি এই সন্তান জন্মানোর সাথে সাথেই এই নগরীতে একটা কালো ছায়া নেমে আসতে চলেছে। এ আপনি কেমন কথা বলছেন রাজপুরোহিত? আমি এত বছর পর সন্তানের মুখ দেখতে চলেছি, সেখানে? হ্যাঁ মহারাজ, আমি যা বলছি তা একেবারেই সত্য। আমার গণনা কখনো ভুল হতে পারে না। তখনই এক দাসী সদ্যজাত কন্যা সন্তানকে নিয়ে এসে মহারাজকে দেখায়। মহারাজ, মহারাজ, এই দেখুন কি অদ্ভুত কাণ্ড! মহারানীর গর্ভ থেকে এমন এক অদ্ভুত সন্তানের জন্ম হয়েছে যা দেখে আমরা সকলে স্তম্ভিত। দেখা যায় দাসীর হাতে যে সন্তান রয়েছে তার অর্ধেক মানুষের মতো, অর্ধেকটি মৎস্যের লেজ। এ কি কাণ্ড! এবার আমি কি করব রাজপুরোহিত? এখন আমি কি করব? এই সন্তান যে সত্যি স্বাভাবিক নয়। দাসী, ওই সন্তান আমাকে দাও, আর এখন তুমি এসো। এরপর দাসী রাজপুরোহিতের কোলে রানীমার সদ্যজাত সন্তানকে দিয়ে সেখান থেকে চলে যায়। মহারাজ, কোনো কিছু যে অশুভ হতে চলেছে তা আমি আপনাকে আগেই জানিয়েছিলাম, কিন্তু রানীমার গর্ভে যে এমন রূপে সন্তান জন্মাবে তার ধারণা আমি করতে পারিনি। মহারাজ, এই সন্তানকে আপনি সাগরের জলে ভাসিয়ে দিন। না, কখনো না। ও আমার সন্তান, এই উদক নগরের রাজকুমারী।
ও আমার রাজমহলের পিছন দিকের ওই পদ্ম পুকুরে থাকবে পদ্মকুমারী হয়ে। আর এই সমস্ত কিছু একেবারেই গোপন থাকবে, এই রাজ্যের কাকপক্ষীও যেন টের না পায়। তার জন্য আপনাকেই যথাযথ ব্যবস্থা করতে হবে রাজপুরোহিত। এরপর ধীরে ধীরে পদ্মকুমারী উদকনগরে রাজার পদ্মপুকুরে বড় হতে থাকে। কেটে যায় বেশ কিছু বছর। পিতা, আপনি এসে গেছেন? আমি সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করে আছি। হ্যাঁ মা পদ্ম, আমি জানি তো তুমি আমার জন্য অপেক্ষায় থাকো, কিন্তু কি করব বলো, সকলকে লুকিয়ে এখানে আসতে একটু দেরি হয়ে যায় যে। পিতা, আজ রাজ্যের কি খবর? রাজ্যবাসী কেমন আছে? রাজকার্য সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ পদ্মমা, তোমার জন্মের পর থেকেই তো এই রাজ্য আরও সমৃদ্ধশালী হয়ে উঠেছে, কিন্তু তবুও দুঃখে আমার বুকটা ফেটে যায়। তুমি এই রাজ্য নিয়ে এত চিন্তিত, অথচ রাজ্যবাসীকে আমি তোমার সম্পর্কে কিছুই জানাতে পারি না। আচ্ছা পিতা, মাতা কি এখনো আমার সম্পর্কে কিছুই জানেন না? ওনাকে যে আমার বড্ড দেখতে ইচ্ছা করে। তোমার তো কিছুই অজানা নেই মা পদ্ম, তুমি আমার অবুঝ কন্যা নও। তবুও তুমি মাঝে মধ্যে এমন প্রশ্ন করো, তার উত্তর যে আমি কি দেব বুঝে উঠতে পারি না। আচ্ছা, এখন আমি আসি, তুমি বিশ্রাম করো মা। মহারাজ সেদিন আমার কোনো কথাই শুনলেন না। তিনি গোপনে পদ্মমাকে নিয়ে পদ্মপুকুরে লুকিয়ে রাখলেন। এইভাবে যখন পদ্মকুমারীর 7 বছর বয়স, তখন একদিন সকালবেলা হঠাৎ রাজা বিপ্রকান্ত, রাজা বিপ্রকান্ত, এখনই আমার সামনে আয়। কে কে আপনি? এমন অদ্ভুত ভাবে চিৎকার করছেন কেন? কি চান আপনি আমার কাছে? আমি তন্ত্র সাধিকা নরকী, তোর রানী গর্ভে যে অদ্ভুত সন্তান জন্মগ্রহণ করেছে, সেই সন্তানকে আমায় দিয়ে দে, আমি এখান থেকে চলে যাব। এসব কি বলছেন আপনি? আমার সন্তান অদ্ভুত মানে? সে একেবারে সুস্থ সবল সুন্দর মানুষের মতো, আর আমার সন্তানকে আপনাকেই বা দিয়ে দেব কেন? এখনই বেরিয়ে যান, বেরিয়ে যান আমার রাজ্য থেকে। তাকে আমার হাতে এক্ষুনি তুলে দে। বল, তাকে কোথায় লুকিয়ে রেখেছিস? না হলে এর ফল কিন্তু ভালো হবে না। আমার মহলে সে আমাকেই হুমকি দেয়। প্রহরী, প্রহরী, এক্ষুনি এই তন্ত্র সাধিকাকে মহল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। তার রক্ষীরা তন্ত্র সাধিকাকে রাজমহল থেকে বের করে দেয়। তারপর ওই তন্ত্র সাধিকা ফিরে যায় তার গুহায়। গুহায় যজ্ঞের আগুন জ্বালিয়ে সাধনা করতে শুরু করে। তারপর সেই যজ্ঞের আগুনে আহুতি দিতেই আগুন থেকে জন্ম নেয় সেই বিশাল আকার অগ্নিকুম্ভ ড্রাগন। ওই রাজা আমাকে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে তার রাজমহল থেকে বের করে দিয়েছে। আজ তার প্রতিশোধ আমি নেব। অগ্নিকুম্ভ, তুই গিয়ে ওই দাম্ভিক রাজার সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দে। তারপর রাজার অদ্ভুত কন্যাকে তুই খুঁজে তুলে নিয়ে আয়। যথাজ্ঞা নরকী, আমি আপনাকে হতাশ করব না। এই কথা বলে অগ্নিকুম্ভ ড্রাগন গুহা থেকে বেরিয়ে উড়তে উড়তে রাজমহলের কাছে গিয়ে সে তার মুখ থেকে আগুন বের করে মহলে নিক্ষেপ করে, আর নিমিষেই গোটা মহলে আগুন ধরে যায়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে রাজা প্রাণ হারায়। আর মহলের এই ভয়াবহ অগ্নিকাণ্ড দেখে পদ্মকুমারী ভয়ে চিৎকার করতে থাকে। আগুন, আগুন কি করে লাগলো? গোটা মহল যে দাও দাও করে চলছে। না না না, পিতা, মাতা! পদ্মকুমারীর চিৎকার শুনে অগ্নিকুম্ভ ড্রাগনের নজর গিয়ে পড়ে সেই পদ্মপুকুরে। এই তো পেয়েছি, নিশ্চয় ওই বালিকা রাজার সেই আশ্চর্য কন্যা। নরকী এই কন্যাকেই বন্দি করে নিয়ে যাবার কথা বলেছে। আর তখনই ড্রাগন অগ্নিকুম্ভ পদ্মকুমারীকে পায়ে করে তুলে নিয়ে সেই গুহায় গিয়ে পৌঁছায়। এই নাও নরকী, রাজার সেই আশ্চর্য কন্যা। রাজা
পদ্ম পুকুরে লুকিয়ে রেখেছিল এই কন্যাকে, কিন্তু সে আমার চোখকে ফাঁকি দিতে পারেনি। পেয়েছিস, পেয়েছিস খুঁজে। এবার রাজা কি করবে, কিভাবে বাঁচাবে নিজের মেয়েকে? আজ থেকে এই মেয়ে হবে আমার সাধনার উপচার। রাজা রাজা তো আর কোনোদিনই কিছু করতে পারবে না নরকে, সে যে মৃত। তুই তো দারুণ কাজ করেছিস অগ্নিকুম্ভ। যা গিয়ে গুহার সামনের ওই জলাশয়ের মধ্যে ওকে রেখে দে। সেই থেকে পদ্মকুমারী ওই নরকীর কবলে, আর অগ্নিকুম্ভ এই গোটা নগরকে অতিষ্ঠ করে তুলেছে। তার ইচ্ছে মতো যেখানে সেখানে যখন তখন আগুন জ্বালিয়ে দিচ্ছে। বুঝলাম, কিন্তু রানীমা, তার কি হলো? তিনি কি তার কন্যা পদ্মকুমারীর ব্যাপারে কিছু জানতে পেরেছিলেন? রানীমা, হ্যাঁ, জানতে পেরেছিলেন। সেই জন্যই তো তিনি। তারপর রাজপুরোহিত মণিমালা, জলপরী ও রত্নকুমারকে রানীমার রহস্যের কথা বলতে লাগলেন। রানীমার পিশাচিনীর মতো এরূপ দশা কিভাবে হলো, আর কেনই বা রানীমা ওই গুহার দ্বারে আজও এই অবস্থায় রয়েছেন, তা রাজপুরোহিত বলতে লাগলেন। আজকের লাকি ড্রয়ে নির্বাচিত সেরা কমেন্ট ও দর্শকদের নামগুলি হল রুদ্র, রিনা, আলো, মিলি, হৃদয়, লতা, শাকিল, সমশ্রী, সাথী, উজ্জ্বল, রাকিব, তিশা, রেহেনা, বিউটি, অনিশ। আপনারও নাম ও সবথেকে সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে থাকতে পারে, তাই আমাদের চ্যানেল জলপরি কার্টুন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর স্ক্রিনের উপরে আসা এই ভিডিওতে ক্লিক করে পরবর্তী ভিডিওটি দেখুন। আপনার নামটাও পরবর্তী ভিডিওতে কমেন্টে জানান। কি ভাবছেন? ভিডিওটি ক্লিক করে তাড়াতাড়ি দেখুন।